এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর ঘটনাপ্রবাহ ও চরিত্রসমূহ বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তব কোনো ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই এবং সাদৃশ্য থাকলে তা কাকতালীয় মাত্র। আমরা কোনো প্রকার কুসংস্কার বা অবৈজ্ঞানিক বিশ্বাসকে সমর্থন করি না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অল ডে সাসপেন্সের পর্দায়। নতুন নতুন ভৌতিক গল্পগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের বিশেষ নিবেদনে আপনি শুনতে চলেছেন লেখক সুকান্ত মাইতি বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প রায় বাহাদুরের বউ। এক প্রাসাদ সম পোড়ো বাড়ি আর তন্ত্র সাধনার সম্মিলনে আমাদের আজকের এই গল্প আপনার গায়ে কাঁটা দেবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের নিবেদন। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে বর্ণালী এবং জগন্নাথ। শুরু হচ্ছে রায় বাহাদুরের বউ। শ্রাবণের আকাশটা যেন আজ আক্রোশে ফেটে পড়েছে। সকাল থেকে বিরামহীন বর্ষণ, আর এখন সন্ধ্যা নামার মুখে সেই বৃষ্টির তোড় যেন আরও বেড়ে গেল। গ্রামের শেষ প্রান্তে যেখানে লোকালয়ের কোলাহল স্তিমিত হয়ে এসেছে, সেখানেই জরাজীর্ণ পোস্ট অফিসটা দাঁড়িয়ে আছে এককালের সাক্ষী হয়ে। লাল ইটের দালান, কিন্তু এখন আর তাতে জৌলুস নেই। নোনা ধরা দেওয়ালে শ্যাওলার আস্তরণ, পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে ইটের কঙ্কাল। পোস্ট অফিসের ঠিক পেছন দিয়েই বয়ে গেছে শিল্লুকায়া নদীটি। বর্ষার জলে আজ সেও অবশ্য ফুঁসছে। জলের শব্দ আর ঝিঁঝির ডাক মিলেমিশে এক অদ্ভুত ভৌতিক নির্জনতা তৈরি করেছে চারপাশটায়। পোস্ট অফিস এখন আর নিয়মিত খোলে না, পরিত্যক্ত প্রায়। তবে এর সামনের বারান্দায় বাঁশ ও কাঠ দিয়ে তৈরি মাচাটি গ্রামের কিছু মানুষের নিত্য আড্ডার জায়গা। আজও তার ব্যতিক্রম হয়নি। বারান্দায় খোলা দিকটায় একটা চট টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টির ছাঁট না লাগে। সেই চটের ওপারে প্রবল বৃষ্টি আর দমকা হাওয়ার দাপট, আর এপারে হারিকেনের বাতিতে ঘিরে জনাচারেক মানুষের ধুমায়িত আড্ডা। তামাকের ধোঁয়া আর ভেজা মাটির সোদা গন্ধ বাতাসটাকে ভারী করে তুলেছে। কথার বিষয়বস্তু কখনো রাজনীতি, কখনো বা চাষবাস, আবার কখনো বা নিছক পরচর্চা। আড্ডা যখন জমে উঠেছে, ঠিক তখনই বাইরে অন্ধকারের বুক চিরে কারোর গলার স্বর শোনা গেল। ওহে, ভেতরে কি কেউ আছো? ভেতরের গুঞ্জন থেমে গেল। চটের পর্দা সরিয়ে বারান্দায় উঠে এলেন দুজন মানুষ। সামনের জন বিশ্বনাথ সামন্ত, গ্রামের পরিচিত মুখ। আর তার ঠিক পেছনে বিশ্বনাথবাবুর কাঁধে হাত রেখে যিনি ধীর পায়ে উঠে এলেন, তিনি ভৈরবচন্দ্র কর। ভৈরববাবুর পরনে ধুতি আর ফতুয়া, চোখ দুটো খোলা থাকলেও তাতে দৃষ্টির কোনো গভীরতা নেই। তিনি অন্ধ। ভেতরে বসে থাকা একজন উৎসাহী হয়ে বলে উঠলেন, আরে বিশ্বনাথ দাজি, সঙ্গে ভৈরববাবু, এই দুর্যোগে আপনারা এদিকে? বিশ্বনাথবাবু ছাতাটা গুটিয়ে একপাশে রাখতে রাখতে বললেন, আর বলো না, পাশের গ্রাম কিসমতপুরে একটা নিমন্ত্রণ ছিল, সেটাই রক্ষা করে ফিরছিলাম। কিন্তু নদীর পার বরাবর আসতেই যা বৃষ্টি নামলো, দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। তাই ভাবলাম পোস্ট অফিসের বারান্দায় নিশ্চয়ই কেউ না কেউ থাকবে, একটু জিরিয়ে নিয়ে বৃষ্টিটা কমে গেলে তারপরে এগোবো। তা ভালোই করেছেন। উঠে আসুন, যা ভিজেছেন। এই নিন, মাথাটা মুছে নিন আগে। ভৈরববাবু হাত বাড়িয়ে আন্দাজে গামছাটা নিলেন। মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে বললেন, বড় উপকার হলো গো। হাড় কাঁপানো বাতাস, তার উপরেই জল। শরীরটা যা হয়েছে, বেশিক্ষণ সইতো না। মিনিট 10 মধ্যে পরিবেশটা আবার সহজ হয়ে এলো। কার বাড়িতে নিমন্ত্রণ ছিল, কি কি রান্না হয়েছিল, মাছের কালিয়া নাকি খাসির মাংস, সেই আলোচনায় আসর আবার জমে উঠল।
ভৈরববাবু চুপচাপই বসেছিলেন, মাঝে মাঝে স্মিত হাসছিলেন। হঠাৎ আড্ডার তাল কাটল। মাচার এক কোণে বসে থাকা স্কুলের মাস্টার মশাই, যিনি এতক্ষণ চুপচাপ ভৈরববাবুকে লক্ষ্য করছিলেন, কিছুটা ইতস্তত করে প্রশ্নটা করেই ফেললেন। কিছু মনে করবেন না ভৈরব বাবু, একটা কথা অনেকদিন ধরেই আপনাকে জিজ্ঞেস করব ভাবছিলাম, সুযোগ হয়ে ওঠেনি। ভৈরববাবুর অন্ধ চোখের দৃষ্টিহীন মণি দুটো ঘুরিয়ে শব্দ লক্ষ্য করে তাকালেন। বলুন না মাস্টার মশাই, সংকোচ কিসের? মাস্টার মশাই একটু গলাটা ঝেড়ে নিয়ে বললেন, বলছিলাম কি, আপনি তো আমাদের গ্রামে এসেছেন এই বছর চারেক হলো। আপনার সম্পর্কে আমরা খুব একটা কিছু জানি না। শুনেছি আপনি নাকি একসময় নামকরা চিত্রশিল্পী ছিলেন, তাই কৌতূহল হলো। আপনি কি জন্মগতভাবেই দৃষ্টিহীন নাকি কোনো অসুখে? প্রশ্নটা শেষ হওয়ার আগেই ঘরের ভেতরটা যেন মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। বাইরের বৃষ্টির শব্দটা হঠাৎ করেই যেন কানে বেশি বাজতে লাগলো। ভৈরবচন্দ্রকর কিছুক্ষণ চুপ করে রইলেন। হারিকেনের আলোয় তার মুখের রেখাগুলো হঠাৎ করে যেন কঠিন আর বিষাদগ্রস্ত দেখালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভৈরববাবু বললেন, না মাস্টার মশাই, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি জন্মান্ধ নই। এই পৃথিবীর সমস্ত রং, রূপ, রস আমি দু চোখ ভরে দেখেছি। শ্রাবণের এই মেঘের রং, কৃষ্ণচূড়ার লাল কিংবা ভোরের আলোর সোনালি আভা, সব আমার ক্যানভাসে জীবন্ত হয়ে উঠত একদিন। কবির ভাষায় বলতে পারেন, বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে আমি এই পৃথিবীকে দেখেছি। একটু থামলেন তিনি, তারপর গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, কিন্তু তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সেই এক কাল রাত্রি আমার জীবনের সমস্ত আলো শুষে নিল। আমার এই চোখ দুটো সেই ঘটনার পর থেকেই। কথাটা অসমাপ্ত রেখেই তিনি থেমে গেলেন। শ্রোতারা সকলেই নড়ে চড়ে বসলেন। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সকলের। একটা রহস্যের গন্ধ যেন হারিকেনের পোড়া তেলের গন্ধের সঙ্গে মিশে গেল। সবটা খুলে বলতে কি আপত্তি আছে? অন্ধকার কোণ থেকে একজন জিজ্ঞাসা করলে। কৌতূহল তখন সকলের চোখে মুখে। পাশ থেকে বিশ্বনাথবাবু ব্যস্ত হয়ে ভৈরববাবুর হাতে আলতো চাপ দিয়ে বললেন, আহা ভৈরব, ওসব পুরনো কাসন দিয়া নাই বা ঘাটলে। ভৈরববাবু হাত তুলে বন্ধুকে থামিয়ে দিলেন। তার দৃষ্টিহীন চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। শান্ত কিন্তু দৃঢ় গলায় তিনি বললেন, থামো বিশ্বনাথ, ওনারা যখন জানতে চাইছেন তখন আর লুকিয়ে রাখার কি আছে? তাছাড়া যে সত্য আমার জীবনকে আমূল বদলে দিয়েছে তা বুকের ভেতর চেপে রেখে আর লাভ কি? বারান্দার পরিবেশ এখন থমথমে। বাইরের ঝমঝম বৃষ্টির শব্দ ছাপিয়ে সবাই তখন ভৈরববাবুর মুখের দিকে তাকিয়ে। ভৈরববাবু আর কোনো ভূমিকা বা হেঁয়ালি করলেন না, যেন চোখের সামনে সেই অতীতকে দেখতে পাচ্ছেন। বাইরের বৃষ্টির আওয়াজ এখন তার কণ্ঠস্বরে গাম্ভীর্যের কাছে ম্লান হয়ে গেছে। তিনি দৃষ্টিহীন চোখ দুটো মেলে ধরলেন অন্ধকারের দিকে, যেন সেই 20 বছর আগের ক্যানভাসটা আবার দেখতে পাচ্ছেন। দরাজ গলায় বলতে শুরু করলেন, সে আজ থেকে বছর 20 আগের কথা। তখন আমার নাম ডাক হয়েছে, আবার হয়নি। এমন এক দোদুল্যমান অবস্থা। পোর্ট্রেট আর্টিস্ট বা প্রতিকৃতি শিল্পী হিসেবে শিল্পবোদ্ধাদের মহলে অল্প বিস্তর পরিচিতি পেয়েছি। বিষাদ, শেষ বিকেল,
আমার আঁকা এই ছবিগুলো তখন বেশ প্রশংসিত, কিন্তু প্রশংসা দিয়ে তো আর পেট চলে না, আর চিকিৎসাও হয় না। আমার ছোট বোন, নাম তার মিনু, ও ছিল আমার জীবনের একমাত্র পিছুটান। হঠাৎ করে খবর এলো মিনুর দুটো কিডনি নষ্ট হতে বসেছে, কিডনি ফেলিয়ার। বাঁচার একমাত্র পথ ট্রান্সপ্লান্ট, আর তার জন্য প্রয়োজন প্রচুর টাকা। অত টাকা জোগাড় করা আমার মতো সামান্য শিল্পীর পক্ষে ছিল দুঃসাধ্য। চোখে সর্ষে ফুল দেখেছিলাম, আর ঠিক তখনই যেন আকাশ পুড়ে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে দূত এলো আমার কাছে। শহরের এক প্রান্তে লোকালয় ছাড়িয়ে যেখানে জঙ্গল শুরু হয়েছে, সেখানে এক বিশাল বাগান বাড়িতে একা থাকেন রায় বাহাদুর প্রতাপ চৌধুরী। এককালে নীলকর সাহেবদের সঙ্গে তার ছিল দহরম মহরম, প্রচুর অর্থ আর প্রতিপত্তি তৈরি করেছিলেন। কিন্তু এখন তিনি হুইল চেয়ারে বন্দী, নিঃসঙ্গ রহস্যময় এক জীবন। প্রস্তাবটা ছিল অবিশ্বাস্য। রায়বাহাদুর আমাকে নগদ 1 লক্ষ টাকা দেবেন। কাজ একটাই, তার মৃত স্ত্রী ইরা দেবীর একটা অসমাপ্ত আর ক্ষতিগ্রস্ত তৈলচিত্র আমাকে রিস্টোর অর্থাৎ সংস্কার করে শেষ করতে হবে। 20 বছর আগে 1 লক্ষ টাকা মানে অনেক। আমি টাকার অঙ্কের দিকে তাকিয়ে আর দ্বিতীয়বার ভাবিনি। মিনুর মুখটা মনে পড়ল আর রাজি হয়ে গেলাম। কে জানতো এই রাজি হওয়াই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ভৈরববাবু একটু থামলেন। কেউ কোনো কথা বলছে না। পিন পতন নীরবতা। তিনি আবার শুরু করলেন। রায়বাহাদুর নিজেই আমার জন্য গাড়ি পাঠিয়েছিলেন, তবে সে কোনো মোটর গাড়ি নয়, নবাবী আমলের একটা কালো রঙের জুড়ি গাড়ি। ঘোড়ার খুঁড়ে টকবক শব্দে যখন আমি সেই বাগান বাড়ির গেটে পৌঁছলাম, তখন সূর্য ডুবছে। গোধূলির ম্লান আলোয় সেই বিশাল প্রাসাদটাকে মনে হচ্ছিল এক ঘুমন্ত দৈত্য। চারিদিকে আগাছার জঙ্গল, বড় বড় মেহগানি আর দেবদারু গাছগুলো যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির ধামগুলোতে নোনা ধরেছে, কার্নিশে বট গাছের চারা গজিয়েছে। একসময়ের জৌলুস এখন শুধুই কঙ্কালসার, আভিজাত্য। বাড়িটায় ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো, পুরনো কাঠের গন্ধ। তবে আশ্চর্যের বিষয়, বাড়ির জরাজীর্ণ অবস্থার সঙ্গে ভেতরের মানুষটার ব্যবহারের কোনো মিল ছিল না। রায়বাহাদুর প্রতাপ চৌধুরী আমাকে সাদরে গ্রহণ করলেন। বিরাট বড় ড্রয়িং রুমে তিনি হুইল চেয়ারে বসেছিলেন। গায়ের রং দুধে আলতা, কিন্তু তাতে রক্তের লেশ মাত্র নেই। ফ্যাকাশে কেমন যেন মোমের তৈরি পুতুল। সাদা ধবধবে চুল আর চোখের দৃষ্টি অসম্ভব তীক্ষ্ণ। তিনি ভরাট গলায় বললেন, আসুন ভৈরব বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। আমার এই পোড়ো বাড়িতে আপনার হয়তো একটু অসুবিধা হবে। এখানে আমি আর আমার এই 2 বিশ্বাসী অনুচর, রামদিন আর শম্ভু ছাড়া কেউ থাকে না। লক্ষ্য করলাম 2 জন বয়স্ক বৃদ্ধ ছায়ার মতো ঘরের কোণে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে কোনো ভাব নেই। রায়বাহাদুরই সব ব্যবস্থা করে দিলেন। দোতলায় একটা দক্ষিণে খোলা বড় ঘর আমাকে দেওয়া হলো। আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না তিনি। সেদিন রাত 8টা। আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছি। হঠাৎ করিডোরে একটা যান্ত্রিক আওয়াজ পেলাম, ক্যাঁচ ক্যাঁচ করে।
হুইল চেয়ারের চাকার শব্দ। রায় বাহাদুর নিজেই এলেন আমার ঘরে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আজকের মতোই। বিদ্যুতের আলোয় রায় বাহাদুরের মুখটা কেমন যেন চকচক করে উঠল। তিনি বললেন, ভাইরা বাবু, কাজটা সম্পর্কেই আপনাকে একটু বুঝিয়ে বলি। আমি বললাম, আগে বলুন, ছবিটি কোথায়? আমি কি কাল সকাল থেকেই কাজ শুরু করতে পারবো? রায় বাহাদুর একটা অদ্ভুত হাসি হাসলেন। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক গভীর বিষাদ আর প্রচ্ছন্ন রহস্য। তিনি বললেন, ছবিটা আছে 3 তলার হল ঘরে। ওপরে ওঠার সিঁড়ি আমার এই চাকার গাড়ির পক্ষে দুর্লঙ্ঘ, তাই আমি বহু বছর ওপরে যাই না। মাঝে মধ্যে আগে যেতাম, কিন্তু বড় কষ্ট হয়। ইরা মানে আমার স্ত্রী ওখানেই শেষ সময়টা কাটিয়েছিল। একটু থেমে তিনি আবার বললেন, তবে একটা শর্ত আছে ভৈরব বাবু। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তিনি ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, এই ছবিটা আপনাকে এই বাড়িতে বসেই শেষ করতে হবে, আর কাজ করতে হবে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। দিনের আলোয় ওই ছবির গায়ে তুলি ছোঁয়ানো বাড়ান। আমি অবাক হয়ে বললাম, রাতের বেলা? কিন্তু আর্টিফিশিয়াল লাইটে কালার টোন বুঝতে তো অসুবিধা হতে পারে। রায় বাহাদুর হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। না, ও ঘরে আলোর সুব্যবস্থা আছে, ঝাল লণ্ঠন আর বড় বড় সাদান। আলোর অভাব হবে না। কিন্তু আমার অনুরোধ, দিনের বেলা ওই ঘর বন্ধ থাকবে। আপনি কেবল রাতেই কাজ করবেন। বলুন, রাজি? টাকার প্রয়োজন আমার যুক্তি বুদ্ধিকে ভোঁতা করে দিয়েছিল। আমি ভাবলাম হয়তো কোনো কুসংস্কার বা সেন্টিমেন্ট কাজ করছে এর পেছনে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। রায় বাহাদুর যাওয়ার আগে বলে গেলেন, 3 তলার হলঘরের মাঝখানে একটা ইজেল রাখা আছে, সাদা ক্যানভাসে ঢাকা। ওটাই আপনার কাজ। কাল সন্ধ্যা থেকে আপনি শুরু করবেন। হুইল চেয়ারের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরের অন্ধকারে। আমি জানলার ধারে এসে দাঁড়ালাম। বাইরে তখন দুর্যোগের ঘন ঘটা, আর আমার মনের ভেতরেও কেমন যেন একটা অশুভ সংকেত দানা বাঁধতে শুরু করলো। 3 তলার ওই অন্ধকার ঘরটায় কি অপেক্ষা করছে আমার জন্য তখনও আমি জানতাম না। ভৈরব বাবু থামলেন। বৃষ্টির দৌড় যেন আরও বেড়েছে। পোস্ট অফিসের বারান্দায় উপস্থিত শ্রোতাদের কারো মুখে কোনো কথা নেই। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে অন্ধ শিল্পীর মুখের দিকে। ভৈরববাবু একটু দম নিলেন। তার গল্পের আবহ সঙ্গীতের মতো কাজ করছে, কিন্তু এবার তার গলার স্বরটা খানিকটা নিচু, যেন কোনো গোপন কথা ফাঁস করছেন। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। রাতের সেই গা ছমছমে ভাবটা রোদের তেজে উবে গেছে। রায়বাহাদুরের আতিথেও তার কোনো তুলনা হয় না। দুপুরের খাবারের যে আয়োজন ছিল তা কোনো রাজভোজের চেয়ে কম নয়। তাজার থালায় গরম ভাত, গাওয়া ঘি, শুক্তো মুগের ডাল আর পুকুরের তাজা রুই মাছের কালিয়া। কিন্তু এত সব আয়োজনের মধ্যেও আমার মনটা খচখচ করছিল। খাওয়ার পর রায়বাহাদুরের সঙ্গে তার লাইব্রেরিতে বসেছিলাম। বিশাল সব আলমারি, ঠাসা বই। তিনি হুইল চেয়ারে বসে এক মনে একটা পুরনো পুঁথি দেখছিলেন। আমি আর থাকতে না পেরে বলেই ফেললাম, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না,
আবার ছবি আঁকার জন্য তো দিনের আলোই শ্রেষ্ঠ। আপনি কেন জোর দিচ্ছেন রাতে কাজ করার উপর? রায় বাহাদুর বই থেকে মুখ তুলে তাকালেন। তার সেই ঘোলাটে চোখে যেন ঝিলিক দিয়ে উঠল এক অদ্ভুত কৌতুক। চশমাটা খুলে মুছতে মুছতে বললেন, ভাইরা বাবু, সব শিল্পের নিয়ম এক হয় না। কিছু কিছু সৌন্দর্য কেবল আধারেই ফোটে, যেমন নিশিগন্ধা। আর তাছাড়া তিনি একটু থামলেন, গলার স্বর নামিয়ে বললেন, ইরার ছবিটা কোনো সাধারণ ছবি নয়। ওটা শেষ করতে হলে আপনাকে ওর সময়ের নিয়ম মেনেই চলতে হবে। কথাগুলো কেমন যেন হেঁয়ালির মতো ঠেকল, কিন্তু তার সঙ্গে কথা বলতে বলতে একটা অদ্ভুত মায়া জন্মালো। এত বড় প্রাসাদে লোকটা একা, পঙ্গু, সঙ্গী বলতে কেবল স্মৃতি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। ঝিঁঝির ডাক শুরু হতেই রামদিন এসে খবর দিল, বাবু, ওপরের ঘর তৈরি। আমি আমার রং, তুলি আর প্যালেট নিয়ে 3 তলা সিঁড়ির দিকে পা বাড়ালাম। কাঠের সিঁড়িগুলো বেশ চওড়া, কিন্তু প্রতিটা ধাপে পা ফেললে মচমচ শব্দ হয়, যেন বাড়িটা তার ব্যথার জানান দিচ্ছে। তিনতলার হল ঘরটা বিশাল। মাঝখানে একটা ঝাড় লণ্ঠন জ্বলছে। তার ম্লান আলোয় ঘরটাকে মায়াবী লাগছে। দেওয়াল জুড়ে বড় বড় সব অয়েল পেইন্টিং, কিন্তু সবকটাতেই ধুলোর আস্তরণ। ঘরের ঠিক মাঝখানে সেই ইজেলটা রাখা, সাদা কাপড়ে ঢাকা। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা কেন জানি ঢিপ ঢিপ করছিল। কাঁপা কাঁপা হাতে কাপড়টা সরালাম। মুহূর্তের জন্য আমার শ্বাস আটকে গেল। ক্যানভাসে যে নারী মূর্তি ফুটে আছে তাকে মানবী বলা চলে না, যেন দেবী, ইরা দেবী। দুধে আলতা গায়ের রং, পরনে বেনারসি শাড়ি, গলায় মুক্তোর মালা। কিন্তু ছবিটা অসম্পূর্ণ। শরীরের গঠনটা আঁকা হয়েছে, কিন্তু হাতগুলো আবছা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মুখের সবটাই আঁকা, কেবল চোখ দুটো নেই। চোখের জায়গায় দুটো সাদা শূন্যস্থান, যেন আমার দিকে তাকিয়ে বিদ্রূপ করছে। আমি নিজেকে সামলে নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিলাম। প্যালেটে রঙের টিউব থেকে রং বের করলাম। লিনসিড অয়েল মেশাতেই হঠাৎ নাকে একটা গন্ধ এলো। রঙের গন্ধ নয়, তেলের গন্ধ নয়, একটা তীব্র পচা গন্ধ। ঠিক যেমন বাসি কিছু পচে গেলে গন্ধ বেরোয়, অনেকটা শ্মশানের গন্ধের মতো। আমি এদিক ওদিক তাকালাম। কোথাও কোনো ফুলদানিতে পচা ফুল নেই, তবে গন্ধটা আসছে কোত্থেকে। ভাবলাম মনের ভুল। তুলিটা হাতে তুলে নিলাম। ক্যানভাসের গায়ে যেই প্রথম পোঁচটা দিতে গেছি, আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিশ্বাস করবেন না আপনারা, তুলির ডগাটা ক্যানভাসে ঠেকাতেই মনে হলো আমি কোনো জড় বস্তুতে রং লাগাচ্ছি না। মনে হলো তুলিটা কোনো জ্যান্ত মানুষের চামড়ার ওপর দিয়ে চলছে। ক্যানভাসটা কেমন যেন নরম, উষ্ণ
আর ঈষৎ স্পন্দিত হচ্ছে। কে 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 ওখানে? আমি ছিটকে সরে এলাম, চিৎকার করে উঠলাম, কিন্তু কিন্তু বিশাল হল ঘরে আমার গলার প্রতিধ্বনি ছাড়া আর কিছু শোনা গেল না। ভয় আর জেদ দুটোই চেপে ধরল আমাকে। আবার তুলি ধরলাম। রাত যত গভীর হতে লাগলো, অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করলো। আমি যখনই রঙের প্রলেপ দিই, মনে হয় ক্যানভাসের উল্টো দিক থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। খসখস খসখস করে শব্দ হচ্ছে, যেন কেউ ভেতরে বন্দি হয়ে আছে আর নখ দিয়ে ক্যানভাস ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। হঠাৎ খেয়াল করলাম আমার আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। আমার আমার হাতটা থরথর করে কাঁপছে, যেটা আমার কখনো হয় না। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে আমার শরীরের সমস্ত শক্তি, সমস্ত প্রাণ রস কেউ যেন শুষে নিচ্ছে। আমি আমি যতবার তুলি ছোঁয়াচ্ছি ইরার গায়ের রঙে, ততবার আমার নিজের গায়ের রক্ত যেন জল হয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে নিচ তলা থেকে একটা শব্দ কানে এলো। ঠক ঠক লাঠির শব্দ, ধীর লয়ে কিন্তু বলিষ্ঠ। আমার মেরুদণ্ড হিম হয়ে গেল। এই বাড়িতে রায় বাহাদুর ছাড়া আর তো কেউ নেই। তার উপর তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। হ্যাঁ, 2তলার ঘরে মাঝে মধ্যে আসেন, তবে এত ভারী পায়ের শব্দ তো হওয়ার কথা নয়। শব্দটা 2তলার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে না, বরং নিচের করিডোরে যেন ঘুরে বেড়াচ্ছে। যেন কেউ বহু বছর পর নিজের পায়ে দাঁড়ানোর আনন্দ উপভোগ করছে। অথচ এত দ্রুত রায় বাহাদুর বাবুর পক্ষে হাঁটা চলা করা সম্ভব নয়। এমন সময় হঠাৎ ক্যানভাস থেকে একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো। বাতাসের শব্দ নয়, স্পষ্ট নারী কণ্ঠ। তবে সে কণ্ঠস্বর কানে বাজিল না, সরাসরি আমার মস্তিষ্কে আঘাত করলো। পালাও পালাও ভৈরব, পালাও। আমি চমকে ছবির দিকে তাকালাম। আমার ভ্রম হতে পারে, কিন্তু মনে হলো চোখের সেই সাদা শূন্য কোটর দুটো যেন নড়ে উঠল। কণ্ঠস্বরটা আবার ভেসে উঠল, এবার কান্নার মতো শোনালো। আমাকে মুক্তি দাও, আমাকে ও যেতে দেয়নি, ও আমাকে যেতে দেয়নি, আমাকে মুক্তি দাও। এরপর সেই কণ্ঠস্বরের মালকিন যা বললেন, আমি স্বাভাবিকভাবে মারা যাইনি। রায় বাহাদুর প্রতাপ চৌধুরী যৌবনের উন্মাদনায়, ভালোবাসার অন্ধ মোহে এক ভয়ানক তান্ত্রিক প্রক্রিয়া করেছিলেন। তিনি চেয়েছিলেন আমার যৌবন আর সৌন্দর্যকে চিরস্থায়ী করতে। এক মারণ রোগ বাসা বেঁধেছিল আমার শরীরে। বড় বড় ডাক্তার সকলে হাত তুলে দিয়েছিল। তাই মৃত্যুর মুহূর্তে আমার আত্মাকে ক্যানভাসে বন্দী করেছিলেন। এক নিষিদ্ধ জগতের তন্ত্র সাধনার প্রস্তুতি নিয়েছিলেন এক অঘরীর সঙ্গে জুটি বেঁধে। কিন্তু কোথাও একটা ভুল হয়েছিল, ছবিটাও সম্পূর্ণ হয়নি। শরীরটা মরে ছাই হয়ে গেছে, কিন্তু আত্মাটা এই ক্যানভাসের সুতোয় সুতোয় আটকে আছে, ছটফট করছে মুক্তির জন্য। আর আজ রায় বাহাদুর আপনাকে এনেছেন একটা মাধ্যম হিসেবে। আজ ছবিটা শেষ করলেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কিন্তু তার বিনিময় মূল্য আপনার জীবন শক্তি। মনে রাখবেন, আপনার যৌবন দিয়ে তিনি তার জরাজীর্ণ শরীরটাকে সরাচ্ছেন, তার সঙ্গে আমাকে জাগিয়ে তুলছেন। এখনো সময় আছে, পালিয়ে যান, পালিয়ে যান। আমি বুঝতে পারলাম আমি এক মরণ ফাঁদে পা দিয়েছি, কিন্তু তখন পালানোর শক্তিটুকু আমার অবশিষ্ট নেই। হাতের তুলিটা মনে হলো যেন চুম্বকের মতো ক্যানভাসে আটকে আছে। ভৈরব বাবু থামলেন। তার মুখটা ঘামে ভিজে গেছে, যেন সেই ভয়াল রাতের ক্লান্তি আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। পোস্ট অফিসের বারান্দায় তখন পিন পতন নিস্তব্ধতা, কেবল বাইরের ঝড়ের গোঙানির শব্দ শোনা যাচ্ছে। ততক্ষণে সমীকরণটা আমার কাছে জলের মতো পরিষ্কার। রায়বাহাদুর আমাকে কোনো সামান্য রিস্টোরেশন বা ছবি সারাইয়ের জন্য ডাকেননি। তিনি ডেকেছেন এক ভয়ঙ্কর বিনিময় প্রথার জন্য। ওই ক্যানভাসে ইরার যে যৌবন আর রূপ লাবণ্য আটকে আছে, তাকে রক্ত মাংসের পৃথিবীতে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন এক তাজা প্রাণের আহুতি। আর সেই আহুতি দেওয়ার মাধ্যম হলো একজন সৃষ্টিশীল শিল্পীর দৃষ্টি আর প্রাণ শক্তি। আমি ছবি আঁকছি না, আমি তিলে তিলে নিজেকেই নিঃশেষ করে দিচ্ছি ওই ক্যানভাসের জঠরে। ছবিটা যেদিন পূর্ণ হবে, সেদিন ইরার আত্মা মুক্তি পেয়ে যাবে, আর তার বদলে ক্যানভাসে বন্দী হবে আমার এই নশ্বর দেহ, আমার দৃষ্টিহীন দুটি চোখ। আমি 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 চিৎকার করে তুলিটা ফেলে দিতে চাইলাম, পালাতে চাইলাম ওই অভিশপ্ত ঘর থেকে, কিন্তু হায়, আমার হাত আর আমার নিয়ন্ত্রণে নেই। যেন এক অদৃশ্য প্রেতাত্মা লোহার সাঁড়াশির মতো আমার কবজিটা চেপে ধরে আছে। আমি চাইছি থামতে, আমি চাইছি হাত গুটিয়ে নিতে, কিন্তু আমার আঙুলগুলো এক অদ্ভুত যান্ত্রিকতায় নেচে চলেছে ক্যানভাসের বুকে। আমার ইচ্ছা শক্তির বিরুদ্ধে গিয়ে ওই অদৃশ্য শক্তি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আমার শরীর ঘামে ভাসছে, চোখের সামনেটায় অন্ধকার হয়ে আসছে, তবুও তুলি চলছে বিরামহীন। শেষ রাত, বাইরে ঝড় তখন তাণ্ডব শুরু করেছে। জানলার সার্সিগুলো থরথর করে কাঁপছে। আমার কাজ প্রায় শেষ। ইরার সর্বাঙ্গ এখন জীবন্ত, শুধু বাকি ওই চোখ দুটো। মনি দুটো আঁকলেই এই শয়তানি চক্র পূর্ণ হবে। এমন সময় হঠাৎ দড়াম করে দরজাটা খুলে গেল। দমকা হাওয়ার সঙ্গে ঘরে ঢুকলেন রায়বাহাদুর প্রতাপ চৌধুরী। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, আর ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। হুইল চেয়ারটা নেই। রায়বাহাদুর নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, টান টান সোজা। তার জরাজীর্ণ চামড়া টান টান হয়েছে। শরীরে ফিরে এসেছে এক দানবীয় শক্তি। এক হাতে একটা পুরনো তান্ত্রিক পুঁথি, আর অন্য হাতে উদ্যত এক পিস্তল। তিনি পৈশাচিক হাসি হেসে উঠলেন। আর দেরি কেন ভৈরব, শেষ করো। আর একটা আঁচড়, শুধু চোখের মনিটা আঁকো। আমার ইরা ফিরে আসবে। আজ অমাবস্যা, এই অমাবস্যার তিথির লগ্ন বয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আমার পালানোর সব পথ বন্ধ।
শারীরিক শক্তিতে এই উন্মাদ লোকটার সঙ্গে আমি পারবো না, কিন্তু আমি তো শিল্পী। আমার অস্ত্র, আমার তুলি, আমার রণক্ষেত্র এই ক্যানভাস। জীবনের শেষ জুয়াটা খেলার সিদ্ধান্ত নিলাম তখনই। বুঝলাম এই ক্যানভাসটাই হলো ইরার আত্মার কারাগার, আবার এটাই তার ফিরে আসার দরজা। যদি এই দরজাটাই ভেঙে দেওয়া যায়। আমি ছলনা করে শান্ত হলাম। রায় বাহাদুর ভাবলেন আমি বশ্যতা স্বীকার করেছি। তিনি বললেন, নাও ওই রংটা নাও, চোখের মণিটা আঁকো। আমি প্যালেটের ওপর রাখা গাঢ় ক্রিমসন লেক টকটকে লাল রঙের ডেলাটায় তুলিটা ঢোপালাম। রংটা দেখতে অবিকল জমাট বাঁধা রক্তের মতো। আমার হাতের কেটে যাওয়া অংশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত মিশে গেল সেই রঙে। আমি হাতটা তুললাম, ধীরে ধীরে তুলিটা এগিয়ে নিয়ে গেলাম ছবির মুখের কাছে। রায় বাহাদুর শ্বাস রোধ করে তাকিয়ে আছেন, তার চোখে বিজয়ের উল্লাস। তিনি ভাবছেন আমি চোখের মণি আঁকতে যাচ্ছি। তুলিটা ইরার চোখের ঠিক সামনে গিয়ে থমকে গেল। রায় বাহাদুর চেঁচিয়ে উঠলেন, কি হলো? আঁকো আঁকো বলছি, আঁকো। আমি মনে মনে বললাম, মুক্তি যদি চাও ইরা, তবে এভাবেই মুক্তি নাও। বিদ্যুৎ গতিতে আমার হাতটা চোখের বদলে নিচে নেমে এলো। চোখের মণি আঁকার বদলে আমি সজোরে পূর্ণ শক্তিতে তুলিটা চালিয়ে দিলাম ইরার গলার উপর দিয়ে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন এক অদৃশ্য ঘুর দিয়ে আমি ছবিটার গলা কেটে দিলাম। মুহূর্তের মধ্যে একটা বিকট শব্দে কেঁপে উঠল গোটা প্রাসাদ। মনে হলো যেন বাজ পড়ল ছাদের ওপর। রায় বাহাদুর আর্তনাদ করে উঠলেন, না না না। আর ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। আমার তুলির টানে ক্যানভাসের ওই চিরে যাওয়া দাগ থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। রং নয়, তেল নয়, তাজা উষ্ণ মানুষের রক্ত। গল গল করে সেই রক্ত ঝরতে লাগলো ইজেল বেয়ে। মেঝেতে তৈরি হলো রক্তের নদী। ঘরের বাতাসে ভোর ভোর করতে লাগলো লোহা আর রক্তের আষ্টে গন্ধ। ক্যানভাসের ভেতর থেকে এক নারী কণ্ঠের গগন বেদারি চিৎকার শোনা গেল। সে চিৎকার আনন্দের নয়, আবার দুঃখেরও নয়। সেটা ছিল দীর্ঘদিনের বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার এক আদিম আর্তনাদ। রায় বাহাদুর পাগলের মতো ছুটে গেলেন ক্যানভাসের দিকে। এরা তুমি যেও না। তিনি দু হাত দিয়ে রক্তের ধার আটকাতে চাইলেন, কিন্তু ক্যানভাস তখন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। রায় বাহাদুরের শরীরটাও যেন হঠাৎ করে কুঁকড়ে যেতে শুরু করলো। যে ধার করা যৌবন তিনি পেয়েছিলেন তা যেন নিমেষেই উবে গেল। তিনি হুমড়ি খেয়ে পড়লেন ওই রক্ত ভেজা মেঝের ওপর। সেই নারকীয় দৃশ্যের দিকে তাকিয়ে আমার আর জ্ঞান ছিল না। চোখের সামনে দেখলাম ঘরটা দুলছে, ল্যাম্পের আলোগুলো নিভে যাচ্ছে, আর এক রাশ অন্ধকার আমাকে গ্রাস করছে। শেষ যেটুকু মনে আছে তা হলো মেঝের ওপর পড়ে থাকা রায় বাহাদুরের নিথর দেহ আর ক্যানভাস থেকে চুইয়ে পড়া রক্তের শব্দ। গল্প শেষ করে ভৈরবচন্দ্র কর থামলেন। পোস্ট অফিসের বারান্দায় তখন শ্মশানের নিস্তব্ধতা। বাইরে ঝড় থেমে গেছে কখন কেউ খেয়াল করেনি। হারিকেনের আলোটা নিভু নিভু। ভৈরববাবুর দৃষ্টিহীন চোখ দুটো যেন অন্ধকারের দিকে তাকিয়ে এখনো সেই রক্তের ধারা দেখছে।
বাইরে হালকা ঝুমঝুম বৃষ্টির শব্দ যেন সেই নীরবতাকে আরো গাঢ় করে তুলেছে। অন্ধকারের মধ্যে হারিকেনের কাঁপা কাঁপা আলোয় সবার চোখ ভৈরব বাবুর মুখের ওপর নিবদ্ধ। উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে একজন অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলেন, তার মানে এরপর যখন আপনার জ্ঞান ফিরল তখন থেকে কি আপনি? ভৈরববাবু প্রশ্নকর্তার কথা শেষ করতে দিলেন না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বললেন, একদমই তাই। আসলে সেই রাতে ওই চিড়ে যাওয়া ক্যানভাস থেকে কোনো সুন্দরী নারী বেরিয়ে আসেনি। তার বদলে বেরিয়ে এসেছিল একদলা কুচকুচে কালো ধোঁয়া, যেন হাজার বছরের জমে থাকা অভিশাপ। সেই ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরল প্রতাপ চৌধুরীকে। আমার চোখের সামনে দেখলাম প্রতাপ চৌধুরী চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ধোঁয়ার গ্রাসে তার শরীরটা চোখের পলকে কোঁকড়ে যেতে লাগলো, যেন কেউ তার শরীরের সমস্ত জলীয় বাষ্প শুষে নিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে ওই দোর্দণ্ড প্রতাপ রায় বাহাদুর শুকিয়ে আমসি হয়ে গেলেন, ঠিক যেন মিশরের পিরামিডে শুয়ে থাকা হাজার বছরের কোনো মমি। তার এত বছরের সাধনা, তার সেই পৈশাচিক ভালোবাসা সব ধুলোয় মিশে গেল। তিনি চেয়েছিলেন স্ত্রীকে অমর করতে, কিন্তু তার সেই লোভ আসলে ইরার আত্মাকে নরক যন্ত্রণা দিচ্ছিল। তাই মুক্তি পাওয়ার মুহূর্তেই ইরা একা গেল না। তার উপর হওয়া অত্যাচার আর অপমানের প্রতিশোধ নিয়ে সেই পাষণ্ডকেও সঙ্গে করে নিয়ে গেল অনন্ত অন্ধকারের দেশে। ভৈরববাবু একটু থামলেন। তার দৃষ্টিহীন চোখে জলের আভা চিকচিক করে উঠল। যখন ঘোর কাটল তখন সকাল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলো, আর পুলিশকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল আমার এই বন্ধু বিশ্বনাথ। ওরা যখন ঘরে ঢুকলো, দেখলো মেঝের ওপর পড়ে আছে রায় বাহাদুরের শুষ্ক বিকৃত মৃতদেহ। আর আমি পাথরের মূর্তির মতো ক্যানভাসের সামনে বসে আছি। আমাকে উদ্ধার করে বাইরে আনলো বিশ্বনাথ, কিন্তু যে খবরটা ও আমাকে দিল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও জানালো আগের রাতে এই হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মারা গেছে আমার বোন মিনু। কারণ আমি সময় মতো টাকা নিয়ে পৌঁছতে পারিনি। যে টাকার লোভে আমি ওই অভিশপ্ত প্রাসাদে গিয়েছিলাম, সে টাকাই শেষ পর্যন্ত আমার কোনো কাজে লাগলো না। মিনু চলে গেল, আর আমি পড়ে রইলাম এক বুক হাহাকার নিয়ে। শ্রোতাদের মধ্যে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। ভৈরববাবু নিজে কালো চশমাটা একবার ঠিক করে নিলেন। সেই রাতই ছিল আমার শিল্পী জীবনের শেষ রাত। আর কখনো আমি ছবি আঁকতে পারিনি। ওই ক্যানভাস ফেটে যে বিষাক্ত গ্যাস বা অন্ধকার ধোঁয়া বেরিয়েছিল, তার তীব্রতায় আমার দুই চোখের রেটিনা জ্বলে খাক হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন নার্ভগুলো এমনভাবে পুড়ে গেছে যে দৃষ্টি ফেরার আর কোনো সম্ভাবনা নেই। ভৈরববাবু থামলেন। বৃষ্টির বেগটা এখন কমে এসেছে। চালের উপর দিয়ে টুপটুপ করে জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। তিনি মুখটা একটু ওপরের দিকে তুললেন, যেন অসীম অন্ধকারের মধ্যে
কিছু একটা খোঁজার চেষ্টা করছেন। তারপর নিজের মনেই বলে উঠলেন, মানুষ বলে শিল্পীরা নাকি অমর, তাদের সৃষ্টি নাকি কালকে জয় করে। আমি জানি না, তবে আমি এই অন্ধকারের মধ্যেও আজও একটা রং দেখতে পাই। রায় বাহাদুর আর ইরার সেই শেষ পরিণতির রং। এ দুনিয়ার কোনো পরিচিত রং নয় সেটা। সে এক ভিন্ন জগতের রং, ভয়ঙ্কর অথচ ভালোবাসার, যা রক্তের চেয়েও লাল আর মৃত্যুর চেয়েও শীতল। ভৈরববাবুর কথা শেষ হলো, কিন্তু আড্ডার কেউ কোনো কথা বলতে পারল না। এক গভীর বিষাদ আর সহানুভূতির চাদর যেন জড়িয়ে ধরল সবাইকে। পোস্ট অফিসের সেই জরাজীর্ণ বারান্দায় নিভু নিভু হারিকেনের আলোয় বসে থাকা ওই অন্ধ মানুষটাকে তখন নিছক আর গল্প বলা মানুষ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল এক ট্র্যাজেডির জীবন্ত ধ্বংসস্তূপ। শুনলেন রায় বাহাদুরের বউ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে হাইপ দিতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতে আরও রোমাঞ্চকর গল্পগুলি যেন একটাও মিস না হয়ে যায়। প্রত্যেকবারের মতন আজও গল্পের মধ্যে থেকে থাকবে আপনার জন্য একটি প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে রায় বাহাদুর বাবুর দুজন ভৃত্যের নাম কি ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মিঠুন, রিয়া, সুমিধারা, খলিল লস্কর, মোহাম্মদ মসিদুর রহমান, বাপন দাস, রত্না সরকার, বাবু, আশিয়া দাস জজ, সাথী মণ্ডল দে, দৃপ্ত নীল ঘোষ, দীপক মালাকার, বাবলু ঘোষ, শোভা রায়, বিকাশ মণ্ডল, দিবাকর ঘোষ, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, সুমন মণ্ডল, মনীষা হালদার, পুষ্পিতা মালাকার, তাপসী মণ্ডল, অর্পিতা কর্মকার, সম্পূর্ণা রায়, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, সৌমেন দে, মৌসুমী মান্না, অনিক মান্না, কাজল দাস, রাসেল সরকার, হাবিব মোল্লা, সত্য দুলাল সাউ, স্বস্তিকা ভৌমিক, রাধারানী বিষ্ণু, সুদীপ হালদার, সদানন্দ বেরা, আসলাম শেখ, ঐকিক ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ, বিপাশা ঘোষ সরকার, স্বপন বর্মন, প্রদীপ মণ্ডল, দিশা, প্রিয়া, মিষ্টি, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল এবং মুন্না রুই দাস। আজকের গল্প এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়। আপনারা যেভাবে গল্পের খুঁটিনাটি লক্ষ্য করেন এবং কমেন্ট সেকশনে আমাদের কুইজের সঠিক উত্তর দেন তা সত্যি প্রশংসনীয়। আপনাদের এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর অংশগ্রহণ আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। যারা আজ প্রথম সঠিক উত্তর দিয়েছেন এবং যারা নিয়মিত উত্তর দিয়ে আসছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের নামগুলো আমরা দেখছি এবং বিশ্বাস করুন সত্যি এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে। আমি সুদর্শন আবার হাজির হব আরও নতুন রহস্য, আরও নতুন প্রশ্নের ডালি নিয়ে। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন অল ডে সাসপেন্স।